রাত তখন 10:30 বাজে। অমাবস্যার অন্ধকার রাত। চারিদিকে ঝড় বৃষ্টি দুমড়ে মুচড়ে দিচ্ছে গাছপালা। এরই মধ্যে দাঁড়িয়ে আছে কাঁধে ব্যাগ নিয়ে উত্তর গ্রামের জমিদার শশাঙ্ক রায়। চোখে মুখে অহংকার আর দম্ভ। নদীর ঘাট একেবারে ফাঁকা, জনমানব শূন্য। শুধু ঝড়ের দাপটে নদীর ঢেউ বইছে ছলাৎ ছলাৎ শব্দ করে। সাধারণত এই ঘাটে সন্ধ্যার পরে কোনো লোকজন আসে না, কোনো মাঝিও থাকে না। জমিদার শশাঙ্ক রায় ঘাটে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছেন, যে কোথাও কোনো মাঝি আছে কিনা দেখার জন্য। তার চোখ দুটো নদীর উপরে পড়তেই দেখতে পেল ঝোপঝাড় আর কালো ঘন জঙ্গল। ঝড় বৃষ্টির মাঝে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই আলোয় দেখা গেল অন্ধকার নদীর বুকে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে একজন মাঝি। নৌকাতে কোনো আলোর ব্যবস্থা নেই, হয়তোবা ছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে তা টিকে থাকা সম্ভব হয়নি। নদীর ঘাট জুড়ে নৌকা বাঁধা আছে অনেক, কিন্তু ও ঘাটে একটা নৌকাই চোখে পড়ছে। জমিদার শশাঙ্ক রায় গলা উঁচিয়ে মাঝিকে ডাক দিলেন, মাঝি, আরে ও মাঝি, ঘাটে এসো, আমাকে একটুখানি পার করে দিতে হবে যে। মাঝি শশাঙ্ক রায়ের গলা পেয়ে চমকে ওঠে। সাধারণত ও ঘাটে সন্ধ্যের পরে কোনো লোক আসে না। সেই জন্যই মাঝি ঘাটে কোনো অচেনা লোককে দেখে একটু ঘাবড়ে যায়। ওই ঘাটে এত রাতে মানুষ এসেছে? আমার তো বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক করে উঠছে। আদৌ কি সে মানুষ? আমি কি ঘাটে এগিয়ে যাব? মাঝি লোকটিকে সেই নির্জন ঘাটে দেখে ভীষণভাবে চিন্তিত। সে ঘাটে যাবে কিনা ভাবনার মধ্যেই পড়ে গিয়েছে। তারপর আবারও ঘাট থেকে অচেনা লোকটির চিৎকার, ও মাঝি, কি হলো, এসো। মাঝি তখন ঝিমঝিম বৃষ্টির মধ্যে নদীর জলে বৈঠা চালিয়ে নৌকাটা টুকটুক করে এগিয়ে নিয়ে আসতে লাগলো ঘাটের দিকে। কিন্তু তার মনে ভয় জমে আছে। বৈঠা চালাতে তার হাত কাঁপছে। সে মনে মনে ভয় চেপে নদীর ঘাটে নৌকা নিয়ে এলো। তা বাবু, এই রাতে এই ঘাটে আপনি? আপনার কি ভয় ডর বলে কিছু নেই গো? ভয় আবার কিসে রে? ভয় ডর কিছু নেই আমার। আমাকে নিয়ে যেতে হবে, চলো। তা বাবু, কোথায় যাবেন? ওই ঘোষাল গ্রামের শ্মশান ঘাটে। ওই জঙ্গলের ভেতর দিয়ে যে জলপথ গিয়েছে, সেখান দিয়ে নিয়ে যাও। মাঝি আঁতকে উঠল। ওই পথে? ও পথ ভালো না, রাতে সেখানে কেউ যায় না। অনেকবার মানুষ সে পথে গিয়ে আর ফিরে আসেনি, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। শশাঙ্ক রায় মাঝির কোনো কথায় পাত্তা দিলেন না। ব্যাগ থেকে একটা লাল রঙের বাঁধা পুঁটলি বের করে মাঝির সামনে ধরল। এখানে মোহর আছে, সব তোমাকে দেব, শুধু তুমি আমাকে পৌঁছে দাও। মাঝি পুঁটলির দিকে একবার তাকিয়েই থেমে গেল। লোভে তার চোখ ভেসে উঠল, কিন্তু ভয়ের ছাপও রয়েছে। বাবু, মোর খুবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু ওই জঙ্গলের নাম শুনলেই গাটা কেমন শিউরে ওঠে। রাতের অন্ধকারে ওখানে কে যায় বলুন তো? তার মধ্যে আজ আবার অমাবস্যার রাত। মাফ করবেন বাবু, আমি যেতে পারবো না। শশাঙ্ক রায় কড়া স্বরে বললেন, তুই মনে হয় আমাকে চিনিস না। এতক্ষণ ভালোই ভালোই বলছি তো, কথাটা তোর কানে যাচ্ছে না। তুই যদি আমার কথা না মানিস, তাহলে এই নদীতে তুই নৌকা চালাতে পারবি না, একেবারে সব বন্ধ করে দেব। তার দম্ভ দেখে মাঝি আর কিছুই বলল না। জমিদার শশাঙ্ক রায় নৌকাতে উঠে বসলেন। মাঝি চুপচাপ বৈঠা ধরল। নৌকা আস্তে আস্তে ঘাট ছেড়ে নদীর জলের বুকে এগিয়ে চলল। চারিদিকে অন্ধকার, কেবল নৌকার খটখট আর নদীর জলে বৈঠা চালানোর ছলাৎ ছলাৎ শব্দ শোনা যায়। নদীর ওপাশে জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, আবার দূর থেকে কোথাও রাত চোরার ডাক। বাতাসে ঝাপটায় নৌকা কেঁপে উঠছে। মাঝি বারবার ভয়ে চারিদিকে তাকাচ্ছে, কিন্তু শশাঙ্ক রায় নিশ্চুপ হয়ে নৌকায় বসে আছে। তার চোখে কোনো ভয় নেই। এইভাবে তারা প্রবেশ করল অন্ধকার ভয়ঙ্কর জঙ্গলের ভেতরের সরু জলপথে। এই জলপথ এমন নির্জন
আর ঘন জঙ্গল। মানুষ দিনের বেলাতেও চলতে ভয় পায়। এমন পথে মাঝির নৌকা চালাতে দম আটকে আসছে। বাবু, বাবু, এত রাতে শ্মশান ঘাটে আপনার কি দরকার? দেখছেন তো কেমন নির্জন পথ। আমার তো ভয় বুক কাঁপছে। আপনার কি একটু ভয় করছে না? বাবু, চলুন এখান থেকে ফিরে যাই। শশাঙ্ক রায় চোখ রাঙিয়ে তার দিকে তাকালেন। চুপ কর, যেটা বলছি সেটা কর। সেটা করলেই তোর মঙ্গল। কি আর মঙ্গল হবে বাবু? এই ঝড় বৃষ্টিতে গভীর ভয়ঙ্কর জঙ্গলে মঙ্গলের আশা তো করা যায় না। জীবন নিয়ে ফিরলে তবেই তো মঙ্গল। মাঝির কথা শুনে জমিদার শশাঙ্ক রায় আর কিছুই বললেন না। কেবল চোখের কোণে জল জলে দৃষ্টি নিয়ে চুপচাপ কাঁধের ব্যাগ খুললেন। তারপর আস্তে আস্তে ব্যাগের ভেতর থেকে বের করলেন আরো একখানা লাল কাপড়ে বাঁধা পুঁটলি। তিনি তা হঠাৎই মাঝির সামনে এগিয়ে ধরলেন। এনে, আরো একখানা মোহরের পুঁটলি। এইটা নিয়ে বেশ কিছুদিন আরামে খেতে পারবি। শুধু তুই আমাকে শ্মশান ঘাটে নামিয়ে সেখানে নৌকা নিয়ে দাঁড়াবি। আমার কাজ শেষ হলে আবার আমাকে নিয়ে এই ঘাটে ফিরবি। নামার পরেও আরো কিছু মোহর পাবি। বৃষ্টিটা তখন থেমে গিয়েছে, কিন্তু চারপাশের আকাশ এখনো গুড়মুড় করে ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোতে নদীর জল চকচক করছে। নদীর দুই ধারের গাছগুলো অন্ধকারে লম্বা ছায়া ফেলে দাঁড়িয়ে আছে, যেন প্রেতাত্মার মতো চুপচাপ নজর রাখছে নৌকার ওপর। গাছে বসে থাকা পেঁচাগুলো হঠাৎ কর্কশ্বরে ডাক দিল। আবার ওপাশে জঙ্গলের ফাঁক থেকে শিয়ালের বিকট হুক্কা হওয়া ডাক ভেসে এলো। সব মিলিয়ে মনে হয় বুকের ভেতরকার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। আবার বৃষ্টি থামার পরে জঙ্গলের মধ্য থেকে পাখিগুলো নিস্তব্ধতা ভেঙে ডানা ঝাপটা দিচ্ছে। সেই শব্দটা এতই ভয়ঙ্কর, মনে হলো পুরো অন্ধকার জলপথ জুড়েই যেন মৃত্যুর বার্তা বেরিয়ে উঠল। মাঝির হাত তখন কাঁপছে, বইটা সঠিকভাবে চালাতে পারছে না। সে একবার পুটুলিটার দিকে তাকায়, আবার শশাঙ্ক রায়ের কঠিন মুখের দিকে তাকায়। বাবু, বাবু, এইটা এইটা কি করব? মনে তো হচ্ছে এই রাতটাই জীবন শেষ রাত। দেখছেন তো কিরকম ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে জঙ্গল থেকে। এ পথে দিনের বেলায় লোক আসতে ভয় পায়, আর রাতের বেলা এলে কেউ কি ফিরে যেতে পারে? আহ! এত ভয় পাচ্ছিস কেন তুই? আমি তো আছি সঙ্গে। এত ভয় পাস না, কিছুই হবে না তোর। মনে সাহস রাখ। আর এই জঙ্গলের মধ্যে সব আওয়াজ আসতেই পারে। জঙ্গলে কত জন্তু জানোয়ার থাকে, তার কি ঠিক আছে? শশাঙ্ক রায়ের কথা শুনে মাঝির মনে একটু হলেও স্বস্তি এসেছে, কিন্তু ভয় কমেনি। সে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে পুঁটুলিটা নিল। তারপর আস্তে আস্তে নৌকাটা শ্মশান ঘাটের কাছে ভিড়ালো। শশাঙ্ক রায় নৌকা থেকে নামলেন। ভেজা পায়ে ঘাটের কাদা পেরিয়ে দাঁড়িয়ে মাঝের দিকে তাকালেন। তুই এখানেই থাক, আমার একটু কাজ আছে, কাজ সেরে আসবো। তারপর তোকে নিয়ে আমি রওনা দেব। ঘাটে ফেরার পরে তোকে আরো কিছু মোহর দেব। বাবু, এখানে আমি একাই থাকবো? তা 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 আপনার এই জঙ্গলে শ্মশানের মধ্যে কি কাজ? কি? অত কথা তোর জানা দরকার নেই। তুই চুপচাপ নৌকার উপরে বসে থাক। শশাঙ্ক রায় কাঁধের ব্যাগ নিয়ে ঘাট পেরিয়ে চলে গেলেন শ্মশানের ভেতরে। মাঝি দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক ধক ধক করছে। হঠাৎই তার মনে হলো, না, চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না। আমি বরং লোকটার পেছন পেছন গিয়ে দেখি যে কেন এই গভীর জঙ্গল পেরিয়ে উনি এই শ্মশান ঘাটে এলেন। ওনার উদ্দেশ্যটাই বা কি? সে চুপি চুপি এগিয়ে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়েই মাঝি বিস্ময়ে দেখল শশাঙ্ক রায় শ্মশানের এক পাথরের বেদির সামনে ব্যাগ নামালেন। তারপর ব্যাগ খুলে একে একে বের করলেন একটা শাড়ি, সিঁদুর, শাঁখা আর সোনার গহনা।
সেগুলো বেদির উপর সাজিয়ে রেখে চারপাশে কয়েকটা মোমবাতি চালালে। বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝে মুখটা যেন আরো ভয়ঙ্কর লাগছিল। শশাঙ্ক রায় কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। মাঝি তখনও গাছের আড়াল থেকে সবকিছু দেখছে। বুকের ভেতরটা ধূপপোকানির জোরে এমন হচ্ছে যেন মনে হচ্ছে হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে যাবে। হঠাৎ চারিদিকে শুরু হলো অদ্ভুত এক পরিস্থিতি। দমকা হাওয়া বইতে লাগলো, অদ্ভুত ঘূর্ণির মতো হাওয়া। কালো ধোঁয়া কোথা থেকে বেরিয়ে এসে চারপাশ ঢেকে ফেলল। গাছের ডালে বসা সেই পেঁচা বিকট শব্দে ডেকে উঠল। তারপর শ্মশানের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অবয়ব। কালো শরীর, চোখ দুটো জল করছে আগুনের মতো, এলোমেলো চুল বাতাসে উঠছে। মাঝি ভয়ে হাঁ করে তাকিয়ে রইল। শশাঙ্ক রায়ও অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, যাক, অবশেষে তাহলে তুমি এসেছো। আমি 1 বছর ধরে প্রতি সপ্তাহে তোমার জন্য আসি, তোমার জন্য নিয়ে আসি গহনা, শাড়ি, সিঁদুর, কিন্তু তুমি আসো না কেন? আজ তো এসেছো। আজ তোমার আসার সময় হয়েছে বুঝি? আমার উপরে তোমার এত অভিমান? শশাঙ্ক রায়কে সেই ভয়ঙ্কর অবয়বের সঙ্গে কথা বলতে দেখে মাঝি আর দাঁড়াতে পারল না। বুক ফেটে যাবার উপক্রম। ভয়ে সে গাছের আড়াল থেকে দৌড়ে পালিয়ে গিয়ে নৌকায় উঠে নৌকা ছেড়ে দিল। আর শশাঙ্ক রায়ের সামনে হাওয়ায় ভাসতে ভাসতে অবয়বটি গর্জে উঠল। তুমি তুমি কেন এসেছো এখানে? তোমার শাড়ি, গহনা, আমার কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। তুমি তোমার মতো করেই বাঁচো। সে কারণেই তো তোমার রাস্তা ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। দেখো গিন্নি, এত অভিমান করে থেকো না। আমি ভুল করেছি ওই সময়। আমি বুঝতে পারিনি তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। আমি শুধু আনন্দ আর উপভোগে মগ্ন ছিলাম। আমি তোমার জন্য বেঁচে থাকতে কিছুই করতে পারিনি। আমার অটুট সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সবকিছুর মাঝেও তুমি সুখী হতে পারোনি, এটা আমি বুঝতে পারিনি। তোমার যে আমার প্রয়োজন ছিল সেটা এখন বুঝতে পারছি। এখন যে তোমাকে আমার প্রয়োজন, আমি যে ভীষণ একা হয়ে গেছি, আমি যে ভীষণ একা হয়ে গেছি। মাঝি যেন বুকের ভেতরে হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিল। ধপ ধপ। শশাঙ্ক রায় আর সেই ভয়ঙ্কর আত্মার কথোপকথন যেন তার কানে বাজতেই থাকলো। পেছনে শ্মশানের কালো আঁধার, ভয়ঙ্কর ডেকে ওঠা পেঁচা, কালো ধোঁয়ার ঘূর্ণি, সব মিলিয়ে তার বুকটা যেন চেপে আসছিল। মাঝি দ্রুত নৌকা ঠেলে নিয়ে এসে ঘাটে বেঁধে দিল। পেছনে একবার তাকালো, কিন্তু চোখ জুড়ে শুধুই অন্ধকার। কানে ভেসে আসছে অজানা কান্নার গুঞ্জন। বুকের ভেতর একটা ঠান্ডা শীতল বাতাস ঢুকে তাকে আরো কাঁপিয়ে দিল। সে টলতে টলতে গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে দৌড়ে চলল। প্রতিটা পায়ের শব্দ যেন কানের প্রতিধ্বনিত হচ্ছিল। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল কেউ তার পিছু নিচ্ছে। ঠিক তখনই, যেন ঠিক পিছনেই হাঁটছে, ঘামে ভিজে একেবারে লাফিয়ে উঠেছে মাঝি। হঠাৎ সামনের অন্ধকার ভেদ করে একটা ছোট্ট দোকানের টিমটিমে লণ্ঠনের আলো চোখে পড়ল। দোকানের সামনে 3 জন মানুষ দাঁড়িয়ে বিড়ির টান দিচ্ছে। মাঝি দৌড়ে গিয়ে দোকানের সামনে দাঁড়ালো। বুকটা তখনও হাঁপাচ্ছে, কণ্ঠটা শুকিয়ে কাঠ। দাদা, ও দাদা, একটু জল দাও না। বুকটা কেমন কাঁপছে। কি হয়েছে রে? এত রাতে কই থেকে হাঁপাতে হাঁপাতে এলি? দাদা, আমাকে আমাকে একটু আগে জল দাও, পরে সব বলছি। দোকানদার জলের পাত্র মাঝির দিকে এগিয়ে দিল। মাঝি হাত বাড়িয়ে জলের পাত্র নিয়ে জল খেয়ে জোরে দম নিল। তা এ বাবু, বলো দিনি, কোত্থেকে এলে তুমি? দাদা, আমি আমি এই নদীতে নৌকা চালাই। আজ একটু বেশি রাত হয়ে যায়, তবু তবু আমি ঘাটে আছি।
তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে সেই জঙ্গলের ঘাটে একজন লোক এসে আমাকে ডাকলেন। উনাকে দেখে মনে হলো উনি খুব দাপুটে লোক। সেই দুর্যোগের মধ্যে ঘোষাল গ্রামের শ্মশান ঘাটে উনি যেতে চাইলেন। আমি প্রথমে রাজি হইনি। তারপর তারপর উনি আমাকে একটা মোহরের পুটুলি দিলেন। আ- আমি সেটা নিতে চাইলাম না। তখন তিনি আমাকে ধমক দিয়ে বললেন, আমি যদি ওনাকে নৌকাতে করে শ্মশান ঘাটে না নিয়ে যাই, তাহলে আমাকে এ ঘাটে নৌকা চালাতে দেবে না। সে কথা বলছে ঠিকই, কিন্তু তার মনে হচ্ছিল ঠিক দোকানের বাইরেই সেই ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, শুধু ডাক দেওয়ার অপেক্ষায়। তখন পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে একজন বৃদ্ধ লোক মুখ তুলে তাকালো। আরে, ওইটা জমিদার শশাঙ্ক রায়। ও তো আমাদের গ্রামের জমিদার। বিয়েতে সুন্দরী বউ পেয়েছিল। খুব ভালো মেয়ে মানুষ ছিল সে। কিন্তু জমিদার মশাই ছিলেন না মোটেই ভালো লোক। স্ত্রীকে তিনি ভালোবাসতেন না। নেশা করে অন্য নারীদের পেছনে ছুটতেন। রাত গভীর, প্রায় 12টা বাজে। জমিদার শশাঙ্ক রায় এক হাতে মদের বোতল আর অন্য হাতে এক যুবতী মেয়ের কাঁধে ভর করে ঘরে প্রবেশ করলেন। চোখ দুটো লাল, কণ্ঠ মাতাল, শরীর টলমল করে দুলছে। আর সেই ঘরে আলো জ্বালিয়ে সেজে গুজে বসেছিলেন তার স্ত্রী। পরনে লাল জামদানি শাড়ি, কপালে সিঁদুর, গলায় গহনা। স্বামীকে এমন অবস্থায় দেখে তার বুক ফেটে যাচ্ছিল। চোখের ভেতরে জমে উঠছিল অভিমান আর ব্যথা। এসব কি? এতদিন বাইরে যা করেছো করেছো, আমি চুপ থেকেছি। কিন্তু কিন্তু আজ তুমি ঘরের মধ্যে নিয়ে এলে এই বেহায়াপনা আমার সামনে, আমার সংসারে। না, না, আমি আর এই অপমান সহ্য করতে পারবো না, কিছুতেই না। আমি আর থাকবো না, আমি আর থাকবো না তোমার এই সংসারে। যা, চলে যা। আমার কি মেয়ে মানুষের অভাব আছে নাকি? তুই থাকলে তো তাতে কি হয়েছে? আমার কিচ্ছু যায় আসে না। যা। এই শশাঙ্ক রায়ের ঘরে কত মেয়ে মানুষ আসতে চাই তুই জানিস? তোকে আমার দরকার নেই, যা। এই কথাগুলো শুনে স্ত্রীর বুক যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখ ভরে উঠল জলে। ঠিক আছে, ঠিক আছে, তবে আজ থেকে আমি আর নেই তোমার সংসারে। মনে রেখো, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমার অভিশাপ তোমার সঙ্গে থাকবে। তুমি সুখ পাবে না, তুমি সুখ পাবে না। আমার জন্য, আমার জন্য একদিন তোমায় আফসোস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমায় আফসোস করতে হবে। কান্না করতে করতে সে ঘর থেকে বেরিয়ে এলো। ঘরের বাহিরে জমিদার বাড়িতে থাকা নানান কাজের লোক শাড়ি পরে দাঁড়িয়ে রইল। কারো চোখে কোনো কথা নেই, অশ্রু ভেজা চোখে দৌড়ে পৌঁছল গেটের কাছে। গেটের ধারে বসে থাকা বৃদ্ধ দারোয়ান লাঠি হাতে ছুটে এলো। গিন্নিমা, এত রাতে কোথায় যাবেন? কোথাও যাবেন না গিন্নিমা? আপনি চলে গেলে এই সংসার ধ্বংস হয়ে যাবে। আপনার মতো লক্ষ্মীমন্ত মেয়ে মানুষ আর আসবে না এই বাড়িতে। ঘরে পেরে চলুন গিন্নিমা, ঘরে পেরুন। নিজের ঘর ছেড়ে এভাবে যাবেন না তো। আমি আমি সব জানি গিন্নিমা, কিন্তু কিচ্ছু করতে পারি না। না কাকা, আমার আর থাকা হবে না। আমার জীবনের কোনো মূল্যই নেই ওর কাছে। আমি আমি চলে যাচ্ছি। সেই সংসারে আমি শুধু বোঝা। তুমি দেখো, তুমি দেখো দারুণ কাকা, ও কোনো দিন সুখী হবে না, কোনো দিন সুখী হবে না। আমার জন্য, আমার জন্য ওকে আফসোস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কি আফসোস করতে হবে। কিন্তু কিন্তু সেদিন আর আমাকে খুঁজে পাবে না।
এরপর সে রাতের অন্ধকারে হারিয়ে গেল। পেছনে রয়ে গেল এক বৃদ্ধ দারোয়ানের কান্নার, এক লক্ষ্মীমন্ত স্ত্রীর অভিশাপ। আর সেই দারোয়ান আমি ছিলাম রে। পরদিন সকালে জমিদারের নেশার ঘর কেটে গেলে তার স্ত্রীকে খোঁজে, কিন্তু ততক্ষণে তার স্ত্রী আর বেঁচে নেই। সে তার বাবার বাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর একটা চিরকুট রেখে গিয়েছিল, তাতে লেখা ছিল যেন তার লাশ স্বামীর বাড়িতে ফিরিয়ে না আনে, তাকে ঘোষাল গ্রামে চিতায় তুলে দেওয়া হয়। আর জমিদার শশাঙ্ক রায় সে খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। সে তার ভুল বুঝতে পারে। তারপর থেকেই প্রতি সপ্তাহে তার জন্য শাড়ি সিঁদুর গহনা নিয়ে গিয়ে সেই শ্মশান ঘাটে রেখে কান্নাকাটি করে ফিরে আসে। বৃদ্ধ লোকের কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। কেউ কিছুই বলল না, শুধু সবার চোখের জল ছলছল করছে। শ্মশান ঘাটের নিস্তব্ধতায় আজ এক অদ্ভুত দৃশ্য। যে শশাঙ্ক রায় একসময় জমিদারির গরিমা, অর্থ সম্পদ আর দম্ভে ভরপুর ছিলেন, তার মুখে আজ শুধু অনুতাপ আর কান্না। জীবিত অবস্থায় যে স্ত্রীকে তিনি মূল্য দিতে পারেননি, তার ভালোবাসার তৃষ্ণাকে অবহেলা করেছেন বারবার, আজ সেই স্ত্রীর আত্মার খোঁজে রাতের পর রাত ঘুরে বেড়াচ্ছেন তিনি। ধন দৌলত, সোনা গহনা সবই মিথ্যে হয়ে গেছে তার কাছে, কারণ হৃদয়ের যে মানুষটিকে তিনি হারিয়েছেন তার শূন্যতা ভরাট করবার মতো আর কিছুই নেই। আজ সেই অহংকারী জমিদার শশাঙ্ক রায় পরাজিত, ভেঙে পড়া এক অসহায় মানুষ, যার বুকের ভেতর শুধুই আর্তনাদ আর স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি। না, 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 আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছিলাম, আমি অন্ধ ছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি। তুমি না থাকায় আমি বুঝেছি তুমি আমার আসল ধন ছিলে, আসল সম্পদ ছিলে। আমি যখন ভীষণ একা, আমাকে একা ফেলে তুমি চলে গেলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। বিশ্বাস করো, আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, আর কখনো অন্য নারীর প্রতি আসক্ত হব না। শুধু এবারের মতো আমাকে তোমার সঙ্গে নাও, আমাকে তোমার সঙ্গে নাও। না, তোমার সবকিছু বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার জীবদ্দশায় তুমি আমাকে অবহেলা করেছো, অপমান করেছো। আমি তোমার কাছে প্রয়োজনীয় ছিলাম না বলেই তো আমি চলে এসেছি। আজ তো তোমার অনুতাপের কোনো প্রয়োজন নেই। তুমি ভালো থেকো, কিন্তু আমার সঙ্গে তোমার আর কোনো পথের মিল হবে না। না, তুমি আমাকে একা ফেলে চলে যেও না। আমি তোমাকে ছাড়া ভালো নেই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সময় শেষ গো, সময় শেষ। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু এখন আর কিছুই সম্ভব নয়, কিছুই সম্ভব নয়। তোমাকে একাই পথ চলতে হবে। বিদায়, বিদায়। এই বলে তার স্ত্রীর আত্মা অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। শশাঙ্ক রায় হাত বাড়িয়ে ডাকতে ডাকতে অসহায়ের মতো শূন্যে দাঁড়িয়ে রইল। শ্মশান ঘাটে শুধু ভেসে রইল তার করুণ কান্নার শব্দ আর রাতের বাতাসের হাহাকার। শ্মশান ঘাটের সেই রাত একটা জীবন্ত সত্যের সাক্ষী হয়ে রইল। জমিদার শশাঙ্ক রায় আজ বুঝতে পারলেন, বেঁচে থাকাতে যাকে মূল্য দেওয়া হয়নি
তাকে মৃত্যুর পরে হাজার অনুতাপ করেও আর ফিরিয়ে আনা যায় না। জমিদারের স্ত্রীর আত্মা মিলিয়ে গেল অন্ধকারে, কিন্তু রেখে গেল এক দারুণ শিক্ষা। যতক্ষণ যে বেঁচে থাকে ততক্ষণই তার মর্যাদা, ভালোবাসা, অধিকার প্রয়োজন। তাই বেঁচে থাকাতেই যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দেওয়া উচিত। কারণ মৃত্যু একবার চলে এলে সম্পর্কের সেই মূল্য চাইলেও আর পূরণ করা সম্ভব হয় না।